মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুহিবুর রহমান পটুয়াখালী 4 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে মহান সংসদে 2024-25 সালের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। আমি স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য ঘাতকের নির্মম বুলেটে আত্মাহুতি দিয়েছেন তাদেরকে। আমি স্মরণ করছি 3 নভেম্বরের জেলখানায় শাহাদাত বরণ করে জাতীয় চার নেতা নজরুল ইসলাম, তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ এম কামরুজ্জামানকে। আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনকে। মাননীয় স্পিকার, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই মহিষী নেত্রী, বাংলাদেশের 17 কোটি মানুষের অবিসংবাদিত নেত্রী, মুক্তিযুদ্ধের আদর্শের শেষ ঠিকানা, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার একমাত্র দীপ্তবাতিঘর, বাংলার মানুষের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং আমার মতো দুর্যোগের মাঝে বেড়ে ওঠা একজন ক্ষুদ্র কর্মীকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ববান প্রদান করে মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার শীর্ষক যে বাজেট এভাবে পেশ করেছেন, সেই বাজেটটি বাংলাদেশের এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুন মাসটি আমাদের জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা যে স্বপ্ন দেখি তারই রূপরেখা প্রতিফলিত হয়েছে বাজেটের মাধ্যমে। এছাড়া এই জুন মাস 2008 সালে তৎকালীন 111 সরকারের স্থাপিত বিশেষ কারাগার থেকে মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে কারামুক্ত হন সুযোগ্য নেতৃত্ব দেন। জারি পরিস্থিতি বাংলার জনগণ গণতন্ত্র ফিরে পায়। দেশি জননেত্রী শেখ হাসিনা একজন কর্মী হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্লাটিনাম জন্ম জয়ন্তী ঐতিহাসিক 13 জুন এই মাসে ইতিমধ্যে পালিত হয়েছে এবং এই বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠাদের স্বপ্ন সূত্র সেই 13 জুনের সেই আওয়ামী লীগ গঠনের মাধ্যমে প্রথম শুরু হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় বাজেট স্থাপন করা হয়েছে। এই সরকার 7,97,000 কোটি টাকা 6 জুনে মহান সংসদে জাতীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা 16তম এবং দেশের 53তম বাজেট পেশ করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট পেশের মাধ্যমে 2061 সালের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রযাত্রা শুরু হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা নির্মাণ কল্পে 2024 এবং 25 অর্থ বছরে সুখী সমৃদ্ধ উন্নীত স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জনগণের জীবনযাত্রার মানকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। স্বল্প সময়ে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এর জন্য কয়েকটি বিষয় উল্লেখ করি। প্রস্তাবিত বাজেটের ইতিবাচক কিছু দিক হলো দিক প্রয়োজন মনে করি আলোচনা করার। প্রস্তাবিত বাজেটের রূপরেখা অনুযায়ী স্মার্ট বাংলাদেশের মাথা পিছু আয় হবে কমপক্ষে $12,500 মার্কিন। ঘুষে যাবে চরম দারিদ্র্য এবং সাধারণ দরিদ্র সীমার নিচে যাবে 30% মানুষ। মুদ্রাস্ফীতি হবে 4 থেকে 5% মধ্যে। বাজেটে ঘাটতি নেমে আসবে 5% নিচে। রাজস্ব জিডিপির অনুপাত হবে 20% এবং বিনিয়োগ বেড়ে যাবে জিডিপির 40%। এই বাজেটের প্রশংসনীয় আরো কিছু বিষয় উল্লেখযোগ্য। চলতি 2023-24 অর্থবছর চেয়ে 24-25 অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও দারিদ্র্য নিরসনে মোট বরাদ্দ বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রতিবন্ধীদের সুরক্ষা, প্রবীণ জনগোষ্ঠী, বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলাদের অনুকূলে বরাদ্দ বাড়ানো হয়েছে। মাননীয় স্পিকার, এখন আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। বঙ্গবন্ধুর হাত ধরে 2072 সালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সৃষ্টি।
একই সাথে 1973 সালে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিবি গঠনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থার একটি যুগান্তকারী পরিবর্তন আনেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে আগাম ও সময়যোগী পূর্বাভাস প্রধান ব্যবস্থার উন্নয়ন সহ দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 78,600 জন সিপিবি ভলান্টিয়ার সহ 78 লক্ষ স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে এই দুর্যোগে ভূমিকা রাখে। বিভিন্ন দুর্যোগ সত্ত্বেও জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ দিক নির্দেশনায় ঘূর্ণিঝড় রিমালের পূর্বে ব্যাপক প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করায় আমরা সফলভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, সদ্য ইতিমধ্যে সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেটের বন্যা দেখা দেওয়ায় এ সকল জেলায় সিটি কর্পোরেশনের ত্রাণ কমিটি সর্বমোট আমরা ইতিমধ্যে অনেক ত্রাণ দিয়েছি এবং এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটাকে মোকাবেলার জন্য আমরা কাজ করতেছি। মাননীয় স্পিকার, বিএনপি সরকারের ব্যর্থতায় 91 সালে ঘূর্ণিঝড়ে দেশে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের জেলা সহ 1.5 লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যা স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে পরিচিত। আর তো বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এখন দুর্যোগে মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আমাদের স্বেচ্ছাসেবকদের তৎপরতা ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়া ঘটন 1090 টোল ফ্রি নম্বর মাধ্যমে আগাম বার্তা 333 নম্বরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা আমাদের সরকারের আন্তরিক প্রচেষ্টা সব মিলিয়ে এটা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যতদিন নেতৃত্বে আছে ততদিন আমরা এভাবে সফলভাবে সমস্ত দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। খাদ্য এবং সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়, বন্যা, অল্প সময়ের অধিক বৃষ্টিপাত হচ্ছে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মুজিব কিল্লা নির্মাণ সহ বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, সাইক্লোন শেল্টার, জেলা উপজেলা পর্যায়ে ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ, ক্ষুদ্র মাঝারি আকারে ব্রিজ, কালভার্ট সহ গ্রামীণ রাস্তা এসবিকরণ সহ আজকে ব্যাপকভাবে গ্রামাঞ্চলের উন্নয়নে এই মন্ত্রণালয় কাজ করে থাকে। এছাড়া খাদ্য উৎপাদন বাড়াতে নিরাপদ কৃষকদের কৃষিকাজের সহায়তার লক্ষ্যে বজ্র নিরোধক দণ্ড, ডিপ টিউবওয়েল, সোলার প্যানেল সমন্বয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বর্তমানে চলছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রচলিত ইটের ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব ইউনিবলকে রাস্তা নির্মাণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যার মাধ্যমে পরিবেশ বান্ধব স্মার্ট গ্রামীণ অবকাঠামো সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারব। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিন। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ বিশ্বে রোল মডেল হলো বড় ধরনের ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার জন্য সামগ্রী মজুত, সংরক্ষণ, জরুরি সামগ্রী আনা নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যে হিউম্যানিটেরিয়ান স্টেজ এরিয়া নির্মাণের গুরুত্ব অনুধাবন করে এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘ খাদ্য কর্মসূচি WFP এই প্রকল্পে আর্থিক এবং কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বড় ধরনের দুর্যোগ অনুসন্ধান উদ্ধার কাজের সমন্বয় লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্প সহনীয় একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক কারিগরি সহায়তায় শীঘ্রই এটির কাজ শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার জন্য অলরেডি আমাদেরকে তেজগাঁওয়ে একটা জায়গা দিয়েছেন এবং এটার কাজ বর্তমানে চলমান রয়েছে। ইতিমধ্যে গাজীপুরের টঙ্গী 27 এলাকায় 8.2 একর জমির উপর দুর্যোগ নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরির একটি দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ চলমান রয়েছে। এইভাবে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে আবহাওয়া অফিস এবং ফায়ার সার্ভিসের সাথে গভীরভাবে সমন্বয়ের সঙ্গে কাজ করতে হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে আরও স্মার্টভাবে এই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে
আমি মনে করি আবহাওয়া অফিস এবং ফায়ার সার্ভিস এই দুইটি দপ্তরকে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করলে দ্রুত সময়ের মধ্যে আমরা আরো দক্ষতার সাথে যে কোনো দুর্যোগ মোকাবিলা আরো সহজ এবং ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার উপরে দিয়ে একটি কথা বলতে চাই, আমাকে একটু সময় দিতে। আমার পটুয়াখালী 4 আসনের সংসদে হবে। আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগ মানুষকে দেখার জন্য আমার এলাকা গিয়েছেন, তাদের কথা শুনেছেন। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগণ তাদের কষ্ট ভুলে গিয়েছিল এবং তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন আশ্বাসে ভবিষ্যতে পথ চলার ভাবে উদ্দীপ্ত হয়েছিল। মাননীয় স্পিকার, পদ্মা শুধু আমাদের দক্ষিণ 11টি জেলা অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। দক্ষিণ অঞ্চলে মানুষের আরেকটি স্বপ্ন সরকারের মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ঢাকা কুয়াকাটা বুলেট ট্রেন যাতায়াত করবে। ইতিমধ্যে রেল লাইন নির্মাণের জন্য ভূমি চিহ্ন করা হলেও এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে আমাদের দাবি যত দ্রুতের সাথে এই কাজটি শুরু করা। এদেশের 3য় সমুদ্রী বন্দর স্থাপন আমার এলাকা হয়েছে। পায়রা সমুদ্রী বন্দর মানে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ নিজেদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিকল্পিত পায়রা বন্দর, যা স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। পায়রা সমুদ্রী বন্দরকে ঘিরে এখানে ইকোনমিক জোন প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। পায়রা সমুদ্র পোর্ট সংলগ্ন 1320 মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। এটা বাংলাদেশের একটি সর্ববৃহৎ কেন্দ্র। এখানে আরো 2টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলমান। পদ্মা কুয়াকাটা সাস্টেইনার কাজ এবং ট্রেন যোগাযোগ চলমান রয়েছে। আন্তর্জাতিক মানের প্রস্তাবিত শেখ হাসিনা বিমানবন্দরের কাজ এর মধ্যে আমাদের এখানে বর্তমানে কাজ চলমান রয়েছে। কলাপাড়াতে শেবাংলা নৌঘাটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপিত হয়েছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে সমস্ত পৃথিবীর যে একটা উন্নয়নের রোল মডেল, তারই একটি প্রতিচ্ছবি আমার এলাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সেই প্রচেষ্টা এবং তার সহযোগিতায় আজকে আমার এলাকা একটি উন্নত এলাকা হিসাবে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, 1 মিনিট। আমার এলাকায় সবচেয়ে বর্তমানে কলাপাড়া, রাঙ্গাবালি, মহিপুর, আমতলী থানা এবং তালতলী থানা কি একটি প্রশাসক কেন্দ্রীয় এলাকা একটা জেলা করার দীর্ঘদিনের দাবি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় এত উন্নয়ন করেছেন, এত অবকাঠামো করেছেন যে পটুয়াখালী জেলার থেকে এত দূর গিয়ে এই প্রশাসনকে এটা হিমশিম খেতে হয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নের এবং তার এই অবকাঠামোগুলি এবং তার ধরে রাখার জন্য সেখানে একটি কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা, আমতলী উপজেলা, তালতলী থানাকে নিয়ে একটি আলাদা জেলা করার জন্য ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। মহিপুর থানাকে উপজেলা এবং রাঙ্গাবালী জেলা সদর একটি পৌরসভা ঘোষণার দাবি করছি। রাঙ্গাবালী জেলার অপূর্ব সুন্দর পর্যটন স্থান সোনাচর, চরশেয়ার পর্যটন এবং জাহাজমারাকে আন্তর্জাতিক পর্যটন হিসাবে দাবি জানাচ্ছি। কলাপাড়া উপজেলায় হাসপাতালকে 250 বেডে রূপান্তর করার জন্য দাবি করছি। ইতিমধ্যে আমি স্বাস্থ্যমন্ত্রীকে এভাবে ডিউটি লেটার দিয়েছি। আশা করি সে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।